শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজের গুদামে কোনো অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল না বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। রোববার ফায়ার সার্ভিসের অপারেশন ও রক্ষণাবেক্ষণ পরিচালক আরও জানান, এমনকি ছিল না শনাক্তকরণ প্রযুক্তিও। একজন এভিয়েশন বিশেষজ্ঞ বলছেন, আগুন নেভাতে অবহেলা করেছে কর্তৃপক্ষ। আরও জানাচ্ছেন ফরহাদ ইবনে মালিক। পুড়ে যাওয়া বিমানবন্দরের কার্গো ভিলেজের ক্ষতচিহ্ন প্রশ্ন তুলছে অনেক। বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করে ফায়ার সার্ভিসের উচ্চ পর্যায়ের একটি দল। তারা জানায়, গোডাউনটিতে ছিল না কোনো অগ্নি নির্বাপন ব্যবস্থা, পাওয়া যায়নি শনাক্তকরণ প্রযুক্তিও। অ্যাক্টিভ অথবা প্যাসিভ মানে আমাদের যে কোনো ধরনের ডিটেকশন সিস্টেম যদি থাকতো এবং তার সাথে প্রোটেকশন সিস্টেম থাকতো তাহলে হয়তো এতটা দুর্ঘটনা ঘটতোই না। এই ধরনের কোনো বিষয় আমরা এখানে পাইনি, যার কারণে আমাদেরও বেগ পেতে হচ্ছে। আমাদেরও তদন্ত করে বের করতে হবে আসলে কখন কিভাবে এই আগুনটা ধরে। ভবনটি এখন নিরাপদ থাকলেও পরিস্থিতি পর্যবেক্ষণে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত 4টি টিম থাকবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। সূত্রপাত কিভাবে হয়েছে এটা আমরা এখনো দেখতেছি। আমাদের অলরেডি তদন্ত কমিটি গঠন হয়েছে। দুপুর 2:30টায় লাগা আগুন নিভতে যতটা সময় লেগেছে ততক্ষণে পুড়ে ছাই হয়ে গেছে প্রায় 1000 কোটি টাকার পণ্য। হঠাৎ লাগা এই আগুন কেন এমন তীব্রতা পেল আর নেভাতে কেনই বা লাগলো দীর্ঘ সময়? প্রতিদিন কত হাজার লোক এখানে আসা যাওয়া করে এবং পাশে কিন্তু পার্কিং এরিয়াতে বহু গাড়ি টাড়ি আছে। এইগুলোকে ম্যানেজ করার জন্য আমরা কিন্তু তেমন ফায়ার ফাইটিং এর ইয়েটা দেখছি না অন স্ট্যান্ড বাই বা ওই এলাকাতে। এইটা কিন্তু একটা দুর্বল জায়গা, এটা আমাদেরকে চিন্তা করতে হবে। হ্যাঁ, এটা সত্যি কথা যে প্রত্যেকটা স্থাপনার জন্য অন সে ওয়্যার হাউসগুলো বলেন বা অন্য যে প্রত্যেকে কিন্তু ফায়ার অ্যাপ্লায়েন্সেস আছে। প্রথম রক্ষা কবচ হিসাবে সেগুলো কিন্তু আছে। সেগুলো কতটুকু স্মার্টলি ব্যবহার করা গেল সেটা কিন্তু একটা প্রশ্ন। ব্যবহার করা যায় না। যদি যেহেতু তাহলে কিন্তু আগুনের একটা এত ব্যাপকতা হয়তো কমতো, বা যে অ্যাপ্লায়েন্সগুলো আছে সেটাকে ওই কেমিক্যালের বা ওই ধরনের আইটেম বা ওই ধরনের বস্তুকে নিবারণ করতে পারে কিনা সেটাও একটা প্রশ্ন। আর গ্রাউন্ড হ্যান্ডলিং বিমান বাংলাদেশের অধীনে রাখা নিয়েও ভাবার পরামর্শ দেন এই বিশেষজ্ঞ। বিমানের পরে মানুষ এয়ারলাইন্সগুলো বলেন, প্যাসেঞ্জারগুলো বলেন, তাদের কিন্তু আস্থা অনেক কম, আস্থাহীনতায় ভুগছে। তো এইটা আমরা অনেক দিন ধরে জানি এবং আমরা বারবার বলে আসছি যে এই জায়গাটা একটা চেঞ্জ আনা প্রয়োজন আছে। ফরহাদ ইবনে মালিক, 71, ঢাকা। আগুনের ঘটনার পর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে 6টি ফ্লাইট বাতিল হয়। এতে ভোগান্তিতে পড়েন শতাধিক যাত্রী। বিভিন্ন এয়ারলাইন্স তাদের হোটেলে রাখলেও পরে চলে যেতে বলা হচ্ছে। বিমানবন্দরের পরিচালক জানান, আজকালের মধ্যে ফ্লাইটগুলোর সময়সূচি ঠিক হলেই যাত্রীরা যেতে পারবেন। আরও জানাচ্ছেন মোহাইমিনুল খান অপু। বিমানবন্দরে কার্গো ভিলেজে আগুন লাগার পর বিমান চলাচল বন্ধ থাকে 5 ঘন্টার কিছু বেশি সময়। বাতিল হয়ে যায় 6টি ফ্লাইট। আটকে পড়া যাত্রীরা পড়েন চরম অনিশ্চয়তায়। পরে বিমান কর্তৃপক্ষ ও এয়ারলাইন্স থেকে রাজধানীর উত্তরার প্লাটিনাম সহ কয়েকটি হোটেলে তাদের রাখা হয়। তবে রবিবার সকাল থেকে তাদের চলে যেতে বলা হচ্ছে। অপেক্ষা করার পর অনেকেই হোটেল ছাড়েন, আবার কেউ অপেক্ষমান থাকেন। তবে এসব যাত্রীদের গণমাধ্যমে কথা বলতে বাধা দেন এক হোটেল কর্মচারী। এমনকি রিসেপশনের লাইট বন্ধ করে তাদের বসিয়ে রাখা হয়। এদিকে ফ্লাইট চলাচল স্বাভাবিক হলেও বিলম্বের অভিযোগ যাত্রীদের। আর আমাদের ফ্লাইট হয়েছে আপনার 12:50-এ। আমাদের ফ্লাইট কোনো বিপর্যয় হয় নাই। তাদের জানানো উচিত ছিল যে 3 ঘন্টা লেট হচ্ছে, আপনারা ওইভাবে সময় নিয়ে আসেন। তো এমনি নর্মালি আসতে হয় 3 ঘন্টা আগে, আরও যদি 3 ঘন্টা লেট হয় তো আমার যাত্রা এখানে টোটাল 6 ঘন্টা ব্রেকে থাকবো, ওইখানে আমার যাইতে সময় লাগবে 10 ঘন্টা। তো আমাদের তো এটা অন্যরকম একটা ভোগান্তি হচ্ছে। কাউন্টার থেকে টিকিট কালেক্ট করছি, ওইখান থেকে আমাদেরকে কিছু জানানো হয় নাই। তো আসার পরে দেখতেছি যে 2:15 ফ্লাইট, তো প্রায় 3 ঘন্টার লেট। বিমানবন্দরের পরিচালক জানান, আটকে পড়া যাত্রীদের জন্য ফ্লাইট নতুন করে সমন্বয় করবে সংশ্লিষ্ট এয়ারলাইন্স। মোহাইমিনুল খান অপু, 71, ঢাকা। বিমানবন্দরে কার্গো ভিলেজের আগুনের ব্যবসা বাণিজ্যের ক্ষতি $1 বিলিয়ন ছাড়িয়ে যাবে বলে আশঙ্কা করছেন বিজিএমইএ নেতারা। তারা জানান, আগুনে শত শত কারখানার পণ্য পুড়েছে, ব্যাপক ক্ষতি হয়েছে ফার্মা কোম্পানিগুলোর। কোনো কোনো ওষুধ কোম্পানির ক্ষতি শত কোটি টাকার বেশি বলে জানান সিএনএফ কর্মীরা। বীমা সুরক্ষা না থাকায় বাণিজ্যিক পণ্য আমদানিকারকরাও বড় ক্ষতির মুখে। রুহুল আমিনের রিপোর্ট।
ঢাকা কাস্টমস হাউসের সামনে নিশ্চল সারি সারি কাভার্ড ভ্যান, নেই পণ্য খালাস কিংবা পরিবহনের তারা। সাপ্তাহিক কর্মদিবসের শুরুতে এ যেন সম্পূর্ণ অচেনা পরিবেশ। সিএনএফ প্রতিষ্ঠানের শত শত কাস্টমস সরকার ব্যস্ত দিনভর, তবে এ ব্যস্ততা পণ্য খালাসে দলিল দাখিলের জন্য নয়, বরং তারা মগ্ন ক্ষয়ক্ষতির হিসাব নির্ধারণে। ওটার ক্ষতিগ্রস্ত হলে আমাদের যে সিএনএফের মালিক ওনারা ক্ষতিগ্রস্ত হলে আমরা ক্ষতিগ্রস্ত। আমাদের এখানে প্রায় 10,000 কাস্টম সরকার আছে। এখন সাধারণ মানুষ যারা কর্ম করি এদের কর্মসংস্থানটা কই যাবে, কি করবে, এটা একমাত্র যারা যায়। এমনও লোক আছে দিন কামাই করে 500 টাকা নিয়ে সংসার পালায়। আমার টোটাল চালান হলো 30-35টা হবে। স্পেয়ার পার্টস আছে, এরপরে আপনার নরসেলের আছে, মানে গার্মেন্টস আইটেম, স্পেয়ার পার্টস। বিমানবন্দরের কার্গো ভিলেজের আগুনে সবচেয়ে ক্ষতিগ্রস্ত তৈরি পোশাক শিল্প। আগুনে ছাই হয়েছে শত শত কারখানার কাঁচামাল সহ নানা ধরনের পণ্য। দুপুরে ক্ষয়ক্ষতি দেখতে আসেন শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএ নেতারা। ক্ষোভ জানান তারা শিল্পের এমন পরিণতিতে। এটা মানে কতটা ভয়াবহ ভিতরে গিয়ে আমরা বুঝতে পারলাম যে ব্যাপারটা ভীষণ একটা খারাপ অবস্থা। ভিতরে আমাদের কতদিন লাগবে আমরা ঠিক জানি না, 15 থেকে 1 মাস লাগবে এটাকে আবার ব্যাক করার জন্য। এখন যে প্রতিদিন ইম্পোর্ট আসছে, এই ইম্পোর্টটা জানি একটা জায়গা থাকে, এখন তো জায়গা নেই ইম্পোর্ট আসার। এইটাকে ফ্যাসিলিটেট করার জন্য বাণিজ্য উপদেষ্টা বলেছেন যে জায়গা টার্মিনাল 3-তে নতুন জায়গাতে জায়গা করে দেওয়া হবে। আমি এক ব্যক্তিগত বলে আমার 26টা কনসাইনমেন্ট ছিল, এভাবে বুঝেন 1200 বন্ডার আমাদের এইখানে যেটা ক্যালকুলেশন করেছে 1 বিলিয়নে যেটা মানে কভার হবে, এটা যাদের ইন্স্যুরেন্স ছিল না সেটা কি হবে? আমরা বিনীত অনুরোধ করব সরকারকে যে এটাকে আইডেন্টিফাই করে তাদেরকে অন্তত সরকারের পক্ষ থেকে যেন এই ক্ষতিপূরণটা দেওয়া হয়। টাকার অঙ্কে সবচেয়ে ক্ষতির মুখে ওষুধ শিল্প খাত। সিএনএফ কর্মীদের সাথে কথা বলে যার ধারণা মেলে, তারা জানান স্কয়ার ফার্মার প্রায় 300 কোটি টাকা, এরিস্টো ফার্মার 50 কোটি, হেলথ কেয়ারের 35 কোটি টাকার ওষুধ তৈরির জন্য আনা কাঁচামাল পুড়ে গেছে। পণ্য পুড়েছে বেক্সিমকো ফার্মা, গ্রামীণফোন সহ অনেক বিদেশি বিনিয়োগের কোম্পানিরও। 35 থেকে 40 কোটি টাকার মতো ঠিক আছে আমাদের ম্যাটেরিয়ালস এখানে ছিল আর কি, আপনার কার্গো সেকশনে ঠিক আছে এসে নামছে। কিছু ফ্লাইটগুলো শুক্রবারে এসে নামছে, কিছু বৃহস্পতিবারের দিন আসছে, আর সবগুলো তো ডেলিভারি আমরা নিতে পারি না। বাইরে থেকে একটু অবজারভেশন করে দেখলাম যে ভিতরে যা ম্যাটেরিয়ালস ছিল আর কি সবই পুড়ে গেছে, এবং ওইখান থেকে জিরো বেনিফিট আসার সম্ভাবনাটাই বেশি। স্কয়ার 3-400 কোটি মাল মানে আমাদের ড্যামেজ হয়েছে, কারণ শনিবার যে মাল আসছে সেটা আমরা তৈরি করে আরও মিলে এরকম হবে। এরিস্টো ফার্মা প্রায় 50 কোটি টাকার নিচে না, ওগুলো আছে প্রায় 3 থেকে 400 কোটি টাকা হবে আনুমানিক। এটা স্কয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড এবং এরিস্টো ফার্মা, 2টা কোম্পানির কাজই করি আমি। সিমকো, ইনসেপ্টা, ইবনে সিনা, বায়োফার্মা, রহিমা প্রুজ, আরও আদার্স কিছু কোম্পানির কাজ করি। তার ভিতরে সবচেয়ে বেশি ডকুমেন্ট ছিল আমাদের বেক্সিমকো ফার্মারে। বেক্সিমকো 12 থেকে 13টা শিপমেন্ট ছিল, যার আনুমানিক মূল্য 9 থেকে 10 কোটি টাকা। ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন কসমেটিক্স, ইলেকট্রনিক্স সহ নানা ধরনের বাণিজ্যিক পণ্য আমদানিকারকরা, কারণ তাদের অনেকের পণ্যের বীমা সুরক্ষা নেই। ধ্বংসের পরিমাণগত, অর্থনৈতিক পরিমাণ এবং ওজনের পরিমাণ, এই দুটোকে আমরা নির্দিষ্ট করার চেষ্টা করছি, এবং এর সাথে সংশ্লিষ্ট খাত ভিত্তিক নির্ণয়েরও আমরা চেষ্টা করছি। আর্থিক খাতের ক্ষতি নিরূপণে 5 সদস্যের কমিটি করেছে অর্থ মন্ত্রণালয়। কমিটিতে আছেন মন্ত্রণালয় ও এনবিআর কর্মকর্তারা। রুহুল আমিন, 71, ঢাকা। সাম্প্রতিক অগ্নিকাণ্ডের ঘটনাগুলো অন্তর্বর্তী সরকার নিরপেক্ষভাবে তদন্ত করছে। রোববার সচিবালয়ে উপদেষ্টা রিজওয়ানা হাসান আরও বলেন, এসবের সাথে নির্বাচন পেছানোর কোনো যোগসূত্র নেই। তিনি জানান, কমিশনের সুপারিশে জুলাই সনদের আইনি ভিত্তি দেবে অন্তর্বর্তী সরকার, আর জুলাই সনদে এনসিপি স্বাক্ষর না করা দলটির নিজেদের সিদ্ধান্তেই বলেও মন্তব্য করেন তিনি। শারমিনীরা রিপোর্ট। গেল এক সপ্তাহে রাজধানীতে 2টি আগুনের ঘটনা। সর্বশেষ শনিবার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ আগুনে ক্ষতিগ্রস্ত। ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা বলছে সরকার। একের পর এক এমন ঘটনায় ভোটের পরিবেশ কতটা আছে জানতে চাওয়া পরিবেশ উপদেষ্টার কাছে। সকল রাজনৈতিক দল নির্বাচন যেন ফেব্রুয়ারিতে হয় এটার ব্যাপারে নিজেরাও অবস্থান নিয়েছেন। এখন এখানে একটার পর একটা অগ্নিকাণ্ড ঘটছে, এবং অগ্নিকাণ্ডগুলো একটু বড় মাপের ঘটছে। সরকার প্রত্যেকটা অগ্নিকাণ্ডেরই তদন্ত করবে। প্রশ্ন ছিল জুলাই সনদে জাতীয় নাগরিক পার্টির স্বাক্ষর না করা নিয়ে। সরকারের পরামর্শে এনসিপি যায়নি এমন অভিযোগ নাকচ করেন তিনি। একেবারেই ভিত্তিহীন কথা। বাংলাদেশে না ষড়যন্ত্র তত্ত্ব বলে একটা তত্ত্ব মোটামুটি প্রতিষ্ঠিত, এবং সরকার যেখানে সরকার প্রধান ওই রকম
বৈরী আবহাওয়ায় দাঁড়িয়ে বসে স্বাক্ষর করেছেন, সেখানে সরকার এই জাতীয় পরামর্শ দিবে, এর ন্যূনতম প্রমাণও তো কেউ দাঁড়ি করাতে পারবে না। ভিত্তি থাকে যে আমরা এই আইনটা করব এবং আমাদের এরকম তিন জোটের রূপরেখার মতন না হয়ে যায়, সেটাই তারা চেষ্টা করছেন। ঐক্যমত কমিশনকে বলা হয়েছে তারা কতগুলো পসিবল অপশন দেবে। তারা বিশেষজ্ঞদের সাথে কথা বলেছেন, যারা ওই সনদের পার্টি ছিলেন তাদের সাথে কথা বলেছেন, রাজনৈতিক দলগুলোর সাথে। এখন ঐক্যমত কমিশন আমাদেরকে কয়েকটা নিশ্চয়ই সুপারিশ দেবে, ওটা দেখে বুঝে পরের কথা বলা যাবে। প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, সেন্ট মার্টিনে রাত্রি যাপন করার বিষয়ে পরিবেশ ও পর্যটন মন্ত্রণালয় মিলে সিদ্ধান্ত নেবে। আমরা রাত্রি যাপনেরও অনুমতি দেব, কিন্তু কোন মাস থেকে কোন মাসে সেটা আমরা একসাথে বসে ঠিক করতে হবে। শারমিন নীরা, ৭১, ঢাকা। প্রতীক হিসেবে শাপলা না দিলে ইসিকে ধানের শীষের বিষয়ে ব্যাখ্যা দিতে হবে, এমন দাবি করেছেন এনসিপি নেতারা। রোববার ইসির সাথে বৈঠকের পর দলটি জানায় শাপলা নিয়ে তারা এখনও আশাবাদী। এদিকে সিলেটের নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম জানান, তালিকায় না থাকায় এনসিপিকে শাপলা দেয়া সম্ভব নয়। ফারজানা আক্তারের প্রতিবেদন। শাপলা ইস্যুতে আবারও নির্বাচন কমিশনে বৈঠক করেছেন এনসিপির নেতারা। এদিন তারা আলোচনা করেন নির্বাচন কমিশনের সচিবের সঙ্গে। পরে দলটির নেতারা বলেন, ভালো নির্বাচন করার যোগ্যতা এই কমিশনের নেই। নির্বাচন কমিশনের আসলে রিমোট কন্ট্রোলটা এটা অন্য জায়গায়। এই নির্বাচন কমিশনের রিমোট কন্ট্রোল এটা আগারগাঁওয়ে নাই, এটা অন্য কোনো জায়গা থেকে পরিচালিত হয়। তাদের এই আচরণে আমাদের কাছে মনে হয় না যে তারা একটা সুষ্ঠু নিরপেক্ষ একটা নির্বাচন তারা পরিচালনা করতে পারবে। কোনো ধর্মীয় রাজনৈতিক দলের কাছেও দিতে চাই না, অথবা কোনো ফ্যামিলির কাছেও আমরা এই নির্বাচন কমিশন বর্গা দিতে চাই না। প্রতীকের ইস্যুতে শাপলাতেই অনড় থাকবে বলে আবারও জানায় দলটি। রাষ্ট্রীয় প্রতীকে থাকায় শাপলা বাদ দিলে ধানের শীষের বিষয়েও ব্যাখ্যা দাবি এনসিপির। তাদেরকে আমরা স্পষ্ট করে বলেছি যে আপনি যদি এইটা নিজে একটা মার্কা চাপিয়ে দিয়ে বিজ্ঞপ্তির দিকে যান, সেটা আপনার আইন অনুযায়ী বেআইনি হবে। আর প্রতীক বণ্টনের ক্ষেত্রে নির্বাচন কমিশনকে সুনির্দিষ্ট নীতিমালা করার পরামর্শ দিয়েছে এনসিপি। কিভাবে হবে সেটা। এদিকে সিলেটে নির্বাচন নিয়ে পুলিশের প্রশিক্ষণ উদ্বোধন করেন কমিশনার আনোয়ারুল ইসলাম। পরে তিনি জানান, এনসিপিকে শাপলা দেওয়া সম্ভব নয়। আইনের বাইরে কোনো কাজ নির্বাচন কমিশন করতে পারে না। সুতরাং আইন এবং বিধি অনুযায়ী আমাদের তালিকায় যে মার্কাগুলো রয়েছে, যে প্রতীকগুলো রয়েছে, সেগুলোর মধ্যে যে প্রতীকটা চাচ্ছেন সেই প্রতীকটা না থাকার কারণে নির্বাচন কমিশন দিতে পারছে। তিনি আরো বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন না হওয়ার কোনো কারণ নেই। নির্বাচন ফেব্রুয়ারিতে না হওয়ার মতো কোনো কাজ বা কোনো ঘটনা এখনো ঘটেনি। ফারজানা আক্তার, ৭১, ঢাকা। শাপলা প্রতীক নিয়ে জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। তিনি বলেন, যে নির্বাচন কমিশন কোনো রাজনৈতিক দলকে তার প্রাপ্য মার্কা বরাদ্দ দিতে পারে না, তার অধীনে সুষ্ঠু নির্বাচন হতে পারে না। অন্যদিকে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম জানিয়েছেন, সাংবিধানিক আইন ও বিধি অনুযায়ী তালিকায় শাপলা প্রতীক না থাকায় তা এনসিপিকে দেয়া যাচ্ছে না। সহকর্মীদের তথ্য ছবিতে প্রতিবেদন। দুপুরে দিনাজপুর জেলা শিল্পকলা একাডেমিতে জাতীয় নাগরিক পার্টির জেলা শাখার সমন্বয় সভায় যোগ দেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। সভা শেষে সাংবাদিকদের তিনি বলেন, শাপলা প্রতীক নিয়েই এনসিপি জাতীয় নির্বাচনে অংশ নেবে। এছাড়া নির্বাচন কমিশন প্রসঙ্গে তিনি বলেন, যে নির্বাচন কমিশন কোনো রাজনৈতিক দলকে তার প্রাপ্য মার্কা বরাদ্দ দিতে পারে না, তার অধীনে সুষ্ঠু নির্বাচন হতে পারে না। যেই নির্বাচন কমিশন একটা রাজনৈতিক দলকে তাদের প্রাপ্য মার্কাটা দেওয়ার সৎসাহস দেখাতে পারে না, আমরা মনে করি সেই নির্বাচনের অধীনে একটা সুষ্ঠু নির্বাচন এই বাংলাদেশে হতে পারে না। আমরা এনসিপি আমাদের জায়গা থেকে অবশ্যই প্রত্যাশা করি যে আমরা শাপলা প্রতীক পেয়েই আগামী নির্বাচনে অংশগ্রহণ করব। এটা যদি তারা আমাদের সাথে অন্যায় করে, আমরা এই অন্যায়ের বিরুদ্ধে রাজনৈতিকভাবে মোকাবেলা করব। এদিকে সিলেট পুলিশ লাইন্সে এক অনুষ্ঠানে অংশ নেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম। এ সময় তিনি এনসিপির এই দাবির পরিপ্রেক্ষিতে বলেন, সাংবিধানিক আইন ও বিধি অনুযায়ী প্রতীকের তালিকায় শাপলা না থাকায় তা দেয়া যাচ্ছে না। আইনের বাইরে কোনো কাজ নির্বাচন কমিশন করতে পারে না। সুতরাং আইন এবং বিধি অনুযায়ী আমাদের তালিকায় যে মার্কাগুলো রয়েছে, যে প্রতীকগুলো রয়েছে, সেগুলোর মধ্যে যে প্রতীকটা চাচ্ছেন সেই প্রতীকটা না থাকার কারণে নির্বাচন কমিশন দিতে পারছে। এ সময় ইসি আরো বলে, নির্বাচন ফেব্রুয়ারিতে না হওয়ার মতো কোনো ঘটনা ঘটেনি। রমজানের আগেই নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন ফেব্রুয়ারিতে না হওয়ার মতো কোনো কাজ বা কোনো ঘটনা এখনো ঘটেনি এবং অনেক কিছুই মিডিয়াতে আসছে, এগুলো আশা রাখি
এগুলো আমাদের নির্বাচনে কোনো প্রভাব পড়বে না। আপনারা সবাই জানেন ফেব্রুয়ারি মাসে, রমজান মাসের আগে নির্বাচন অনুষ্ঠিত হবে। সিলেট পুলিশ লাইন্সে নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে পালনের লক্ষ্যে পুলিশের দক্ষতা বৃদ্ধিতে আয়োজিত প্রশিক্ষণ শেষে সাংবাদিকদের নানা প্রশ্নের জবাব দেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম। খুব কঠোর আইনে পরিণত মনিরা কাজরি, ৭১। এবং সেই আইন বিএনপিকে জুলাই গণ অভ্যুত্থানের বিরুদ্ধে দাঁড় করানোর অপচেষ্টা সফল হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন তিনি। সংবাদ সম্মেলনে তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর ধারাবাহিক সংগ্রামের মধ্য দিয়ে জুলাই গণ অভ্যুত্থান হয়েছে। এই অভ্যুত্থান ৩৬ দিনে হয়নি। জুলাই স্বাক্ষর অনুষ্ঠানে সৃষ্ট বিশৃঙ্খলার সাথে জুলাই যোদ্ধারা নয়, আওয়ামী লীগ ফ্যাসিস্টরা জড়িত থাকতে পারে বলেও মন্তব্য করেন তিনি। জুলাই গণ অভ্যুত্থানকে যেন কলঙ্ক মুক্ত রাখা যায় সেদিকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান সালাউদ্দিন আহমদ। দেশে একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনা দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা হতে পারে বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা। ক্ষমা চাইতে হবে এনসিপির এই আহ্বান গণতন্ত্র চর্চার অংশ, যা সমর্থন করেন বলে জানান সালাউদ্দিন আহমদ। এই কথার মধ্য দিয়ে প্রকৃতপক্ষে আমি জুলাই অভ্যুত্থানের সাথে জড়িত ব্যক্তি, সংগঠন এবং শক্তিদের সম্মানিত করার চেষ্টা করেছি, যাতে কোনো ক্রমেই কেউ যেন জুলাই যোদ্ধাদেরকে এই সমস্ত কর্মকাণ্ডের জন্য, উচ্ছৃঙ্খল কর্মকাণ্ডের জন্য অভিযুক্ত না করতে পারে এবং তাদের সম্মানহানি না হয়। জামায়াতে ইসলামীর তথাকথিত পিয়ার আন্দোলন একটি পরিকল্পিত রাজনৈতিক প্রতারণা ছাড়া আর কিছু নয় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। রোববার নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেয়া এক পোস্টে তিনি একথা বলেন। নাহিদ ইসলামের ভাষ্য অনুযায়ী মূলত উদ্দেশ্যমূলকভাবে রাষ্ট্র ও সংবিধান সংস্কারের আলোচনাকে ভিন্ন খাতে ঠেলে দিতেই পিয়ার আন্দোলন শুরু হয়েছিল। তিনি দাবি করেন, জামাতের উদ্দেশ্য কখনোই সংস্কার ছিল না। জুলাই আন্দোলনের আগে পরে জামাত ইসলামী কখনোই সংস্কার আলোচনায় অংশ নেয়নি। নাহিদ বলেন, ভোটের আনুপাতিক হারে একটি উচ্চকক্ষ প্রতিষ্ঠার মূল দাবি ছিল সংবিধান সুরক্ষার সুচিন্তিত একটি পদক্ষেপ। জাতীয় ঐকমত্যের ভিত্তিতে জুলাই সনদকে আইনি ভিত্তি দেয়া এবং কিছু মৌলিক সংস্কারের জন্য এনসিপি আন্দোলন গড়ে তুলতে চেয়েছিল, কিন্তু জামাত ও তাদের মিত্ররাই এই এজেন্ডা হাইজ্যাক করে। জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি ও উক্ত আদেশের উপর আগামী নভেম্বর মাসের মধ্যেই গণভোট আয়োজন করা, আগামী জাতীয় নির্বাচনে সংসদের উভয় কক্ষে পিয়ার পদ্ধতি চালু করা, গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সকলের জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা সহ 5 দফা দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে জামাত ইসলামী সহ 8টি সমমনা ইসলামী দল। রোববার জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যের মাধ্যমে দাবি ও কর্মসূচি ঘোষণা করেন খেলাফত মজলিস মহাসচিব ডক্টর আব্দুল আহমেদ আব্দুল কাদের। কর্মসূচির আওতায় 20 অক্টোবর রাজধানীতে, 25 অক্টোবর বিভাগীয় শহরে এবং 27 অক্টোবর জেলা শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ঘোষণা করেছে দলগুলো। জুলাই সনদের আইনি ভিত্তি, গণভোট, পিয়ার পদ্ধতি সহ 5 দফা দাবি বাস্তবায়নে এই কর্মসূচি ঘোষণা করা হয়। সংবাদ সম্মেলনে অভিযোগ করা রাজনৈতিক দলগুলো ঘোষিত রোডম্যাপ অনুযায়ী গ্রহণযোগ্য নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলো পিয়ার পদ্ধতিতে নির্বাচনের দাবি জানাচ্ছে, কিন্তু সরকার তাতে সায় দিচ্ছে না। লিগ্যাল এক্সপার্টরা অনেকগুলো প্রস্তাব দিয়েছিলেন, কনস্টিটিউশনাল অর্ডার এবং নানান অর্ডারের চিন্তা হয়েছিল, কিন্তু লিগ্যাল এক্সপার্টরা বলেছেন জুলাই সনদ আদেশ একটা জারি করতে হবে। জুলাই সনদ বাস্তবায়ন আদেশ এটি অপেক্ষাকৃত আইনের দিক থেকে পাওয়ারফুল, সেটা যেন অবিলম্বে করা হয়, যেটা আজকের বক্তব্যে বলা হয়েছে যে এটা অবিলম্বে বাস্তবায়ন করতে হবে এবং নভেম্বরের মধ্যে গণভোট দিয়ে এটার আইনি ভিত্তি দিতে হবে, তারপর জাতীয় নির্বাচন করতে হবে। কেউ কেউ একই দিনে গণভোটের প্রস্তাব দেওয়ায় আমরা এটার সাথে দ্বিমত করেছি। 5% বাড়ি ভাড়া বৃদ্ধি প্রাথমিক জয় বলে মন্তব্য করেছেন আন্দোলনরত শিক্ষকদের নেতা দেলোয়ার হোসেন আজিজি। রোববার কেন্দ্রীয় শহীদ মিনারে তিনি আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন। এদিকে শিক্ষা উপদেষ্টার আশা, শিক্ষকরা শিগগিরই ক্লাসরুমে ফিরে যাবেন। বিস্তারিত জানাচ্ছেন সুফিয়ান ফারাবি। টানা 8 দিনের মতো শহীদ মিনারে শিক্ষকদের অবস্থান। সকাল থেকে বিভিন্ন স্লোগানে উত্তাল শহীদ মিনার প্রাঙ্গণ।
শুধু ঢাকা নয়, দেশের বিভিন্ন জেলা থেকে আগত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীরা যোগ দেয় অবস্থান কর্মসূচিতে। দুপুরে শিক্ষকরা ঘোষণা দেন 5% বাড়ি ভাড়া বৃদ্ধি তাদের প্রাথমিক বিজয়। এই 20% বাড়ি ভাড়া, 1500 টাকা মেডিকেল ভাতা, 75% উৎসব ভাতার প্রজ্ঞাপন যতক্ষণ না হাজির হবে, যতক্ষণ না জারি করা হবে, এমপিওভুক্ত শিক্ষকদের এই শহীদ মিনারের আন্দোলন চলছে। এদিকে শিক্ষা উপদেষ্টার প্রত্যাশা, শিক্ষকরা এবার শ্রেণীকক্ষে ফিরে যাবেন। আমাদের দিক থেকে আমরা চেষ্টা করেছি যথেষ্ট। আমি মনে করি এখন আন্দোলনরত শিক্ষক যারা রয়েছেন তারা এখন শ্রেণীকক্ষে ফিরে যাবেন। তবে উপদেষ্টার ঘোষণার প্রতি সন্তোষ প্রকাশ করতে পারেননি আন্দোলনরত শিক্ষকরা। সুফিয়ান ফারাবি, ৭১, ঢাকা। চলছে সংবাদ সংযোগ, সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। ৭১-এর সাথে।